বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গতকাল একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেটি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে সবাই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির কার্যালয়ের সামনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুজন সংবাদকর্মীর সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তার সূত্র ধরে মামলা হয়েছে এবং পাল্টা মামলা হয়েছে, দুপক্ষই করেছে। মূলত এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি যথারীতি এবং যথাযথভাবে গোলাম মাওলা রনি, বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, আমার ভাই বসা আছেন তিনি। আর আমার ডানে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিনকে আপনারা অন্য কারণে চেনেন যে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আজকের বাংলাদেশ নামে একটি অত্যন্ত জনপ্রিয় টক শোর উপস্থাপনা করেন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। একটু সংক্ষেপ করে বলি যেন দুজনের বক্তব্য শুনতে পারি। আপনার অনুষ্ঠানের স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমাকে একটা নির্দিষ্ট সময় দেন, যখন উনি কথা বলবেন না, আবার আমি যখন কথা বলবেন আমি বলবো না, এটাই স্বাভাবিকভাবে আসে। তো সেটি হলো, আমি হঠাৎ করে দেখা গেল যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে মালিক জনাব সালমান এফ রহমান, যিনি বাংলাদেশের বহুলভাবে আলোচিত সমালোচিত দরবেশ নামে, তো আমি গত কিছুদিন যাবৎ আমার কাছে বিশেষ করে গাজীপুর নির্বাচনে শোষণীয়ভাবে পরাজয় লাভ করার পর আমার কাছে খুবই আমি অন্তর্বেদনায় এবং দ্বন্দ্বে ভুগছি। আমি কয়েকটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে প্রথম দিকে। এরপরে ওই একটা স্ট্যাটাস আমি লিখলাম, হে শ্বেত শুভ্র বেশধারী দাড়ি মোছার কেশধারী, এখন তোমার কি হবে। আমি কোনো নাম মেনশন করিনি। এটা করলো কি, কয়েকটা সংবাদপত্র এটাকে নিউজ আকারে ছাপিয়ে দিল। ছাপিয়ে দেওয়ার পরে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের প্রতিদিন, এরপরে বাংলাদেশ প্রতিদিন আমাকে একটা লেখা লিখতে বললো সেই সুবাদে, এবং ঠিক আমি একই ঘটনা আর একটু বিস্তৃত করে সেই বিষয়টা লিখলাম। লেখার পরে সংগতি করে এটা নিয়ে বিভিন্ন মহলে খুব আলোচনা সমালোচনা এবং আমি বিভিন্ন হুমকি ধামকির শিকার হলাম, বিশেষ করে জনাব সালমান এফ রহমানের সহযোগী এবং তাদের পক্ষ থেকে। তো এটা বেশ কয়েকদিন আগের ঘটনা। তো এরপরে আমি আরও তথ্য ডাটা সহ আমি প্রায় প্রতিদিনই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম এবং আমার সাথে যে আচরণগুলো করা হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, আমি সেই জিনিসগুলো রীতিমতো আপডেট করছি এবং আমার নিজস্ব যেটা অনলাইন আছে সেখানেও আমি এই সংক্রান্ত লেখা গত 15 দিন যাবৎ কন্টিনিউয়াসলি আমি লিখে আসছি যে প্রতিটা মুহূর্তে জনাব সালমান এফ রহমান এবং তার লোকজন আমাকে কীভাবে হুমকি এবং ধামকি দিচ্ছে এই কথাগুলোর ব্যাপারে। তো এরকম যারা আছে সিনিয়র পর্যায়ে যারা সাংবাদিক আছেন, আমি নাম বলবো না, অনেকে আমাকে টেলিফোন করলেন যে দেখেন তার একটা শক্তিশালী টেলিভিশন আছে, মিডিয়া আছে, আপনি যে সমস্ত কাজ করতেছেন, ঝামেলায় জড়াচ্ছেন, আপনাকে তো সর্বনাশ করে দেবে আর কি। এর মধ্যে আমাকে আমার নির্বাচনী এলাকা থেকে বললো যে ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ টিম আপনার এলাকাতে আসছে। তা আমি বললাম যে সোহর তালাশ আসতেছে, তালাশের মধ্যে তালাশ করুক, আমাদের কিছু বলার দরকার নেই। এবং তারা প্রায় 7-8 দিন যাবৎ বিভিন্ন এলাকাতে কাজ করেছে এবং কেমন কাজ করেছে, যেমন আমার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে আমার বৃদ্ধা মা তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছে যে আপনার ছেলে তো টাকা পয়সা পেলে কোথায়, কি কোথায়, ঘর করলো কোথায়, বাড়ি করলো কোথায়। আমার শ্বশুরবাড়ি চলে গেছে, শ্বশুরবাড়িতে গিয়ে বাড়িতে কেউ ছিল না, আমার শালিকা বাড়িতে সেই ঘরের মধ্যে ঢুকে গেছে, একা ঘরের মধ্যে, বিভিন্ন রকম প্রশ্ন। তারপরে সে নির্বাচনী এলাকায় যখন একটা টেলিভিশন যায়, এবং আপনি জানেন যে আমাদের রাজনৈতিক পক্ষ থাকে, প্রতিপক্ষ থাকে, এবং প্রতিপক্ষকে নিয়ে এবং প্রতিপক্ষ লোকদেরকে নিয়ে, বিশেষ করে আমাদের যাকে নমিনেশন দেওয়া হয় না, সংস্কারবাদী হিসেবে পরিচিত জনাব ক্ষমা জাহাঙ্গীর সাহেব, তার লোকজন নিয়ে এই বিভিন্ন লোকদেরকে তারা সাক্ষাৎকার নিয়ে ঠিয়ে তার এলাকাতে চালাচ্ছিল। তা আমার একটা ব্যাপার হলো কি, যে আমাকে নিয়ে কিন্তু প্রথম থেকেই 4-5টা পত্রিকা মারাত্মকভাবে বিভিন্ন নেগেটিভ নিউজগুলো করেছে। করার পরে আমি তাদের সবার বিরুদ্ধে মানি স্যুট করেছি, 100 কোটি টাকা, 50 কোটি টাকা, 200 কোটি টাকার বিরুদ্ধে, প্রথম শ্রেণীর পত্রিকাগুলো। করার পরে তারা কিন্তু চুপচাপ। এখন ওই নিউজগুলোতে এমন সব অভিযোগ আমার না, ওই মামলা চলছে এবং এই মামলা চলবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমি মামলা চালিয়ে যাচ্ছি। আমাকে বিভিন্নভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করেছে। এমনকি আমার দলের সৈয়দ আশরাফ সাহেব আমাকে বলেছেন যে প্রথম আলোর বিরুদ্ধে মামলা তুলে নাও বা ইত্যাদি ইত্যাদি করে। আমি বললাম যে না, আমার দরকার হলে আমি এমপিগিরি ছেড়ে দেবো, কিন্তু মামলা তাদেরকে প্রমাণ করতে হবে আমি কবে টিআর চুরি করেছি, কবে কাবিখা চুরি করেছি, কত খারাপ কাজ করেছি। আমি এই কাজগুলো বার্ডেন অফ যাকে প্রুফ, তাকে বলছি যে তোমাদেরকে প্রুফ করতে হবে, যেভাবে মামলা চলছে। তা আমার বক্তব্য হলো যে তালার যদি কোনো আমার বিরুদ্ধে রিপোর্ট করে, যা কিছু করে, আমি যদি সংক্ষুব্ধ হই, দেশে আইন আছে, আদালত আছে, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আমার এটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত ফিলিংসও নাই, কোনো কিছু নেই। কিন্তু গত 4-5 দিন যাবত যে জিনিসটা হচ্ছে সেটি হলো ঢাকাতে তালাশ টিমের লোক জানি না টেলিভিশন, 2টো টেলিভিশন ক্যামেরা, একটা হলো আমার বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে, আর একটা বিল্ডিংয়ের আমি যে ফ্লোরে 9 ফ্লোরে আসি, সেই 9 ফ্লোরে আমার ঠিক দরজার সামনে ক্যামেরাটা সেট আপ করে 2 থেকে 3 জন লোক তারা সেখানে বসে থাকে। সেগুনবাগিচার অফিস এবং নিচেও বসে থাকে। আমি 9টার সময় যখন আসি তখন তারা বসে থাকে এবং রাত্রে যখন যাই তখন পর্যন্ত। এটা গত 4 দিন যাবত। তো 4 দিন, তো প্রথম দিন আমি সেটা নিয়ে তেমন কিছু করি নাই, কিন্তু আপনার এই অনুষ্ঠানে আমি বোধহয় গত বৃহস্পতিবার এসেছিলাম। তো বৃহস্পতিবার আমি যখন সন্ধ্যার সময় বেরোলাম অফিস থেকে, তখন দেখলাম ইন্ডিপেন্ডেন্টের 2টো গাড়ি আমাকে ফলো করছে। 2টো গাড়ির মধ্যে অনেকগুলো লোক।
এবং ফলো করছে আমি গাড়িতে একা, সম্পূর্ণ একা, আমার সাথে কোনো লোকজন নেই। আমি সেখান থেকে চালিয়ে আপনার এই জায়গাতে এসে পৌঁছলাম রাত্রি 8টার সময়। রাত্রি 8টার সময়, তো রাত্রি 8টা পর্যন্ত থাকার পরে আমি বেরোলাম রাত্রি 10টার সময়। তারা আবার আমাকে ফলো করে আমাকে এখান থেকে আরটিভি পর্যন্ত আমার সাথে গেল, পুরো রাস্তা ফাঁকা। আরটিভি থেকে যখন আমি বেরোলাম তখন 1:15 বাজে, আবার দেখি যে তারা সেখানে বসে আছে এবং দুইটা গাড়িতে 20 থেকে 25 জন লোক। এরপরে তারা আবার করলো কি আমার বাসা পর্যন্ত আমাকে ফলো করলো। আমাকে ফলো করার পরে কোনো কথাবার্তা বললো না। আমার ড্রাইভার, তো আপনি চিন্তা করেন এই ধরনের যদি দুটো গাড়ি পিছনে সবসময় ঘুরে, ড্রাইভারের একটা মানসিক একটা অশান্তি সৃষ্টি হয়, সে গাড়ি চালাতে পারছিল না, হাত পা কাঁপতেছিল। তো আমি তারা বললাম যে দেখো কোনো অসুবিধা নেই, তাদের কাজ তাদেরকে করতে দাও, লেট দেম ডু। বাসায় যাওয়ার পরে এরপরে আমি করলাম কি, ঘটনাটা শাহবাগ থানার ওসি সাহেবকে জানালাম যে দেখুন এইরকম একটা ঘটনা ঘটতেছে, এটা নিয়ে তো একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বা একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো আপনার হোয়াই নট, আপনি আমার অফিসে আসেন, তারা ফুল টাইম আমাকে ক্যামেরা সেট আপ করে রেখেছে, আপনি এসে তাদেরকে শুধু জিজ্ঞাসা করেন যে তারা কি চায় আমার কাছে। তারা কোনো কথা বলছে না, আমার কাছে আসছে না, জিজ্ঞাসা করছে না। এবং ওসি সিরাজ সাহেবকে আমি একাধিকবার বললাম। তো ওসি সাহেব যখনই শুনলেন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বা এখানে সালমান এফ রহমান, উনি চিন্তা করলেন যে একটা ওসি হিসেবে ওনার ক্ষমতা হয়তো হাতের মধ্যে পড়বে না, উনি বিষয়টা বলে যে আমি স্যার ডিসিকে একটু জানাই। তা বলে হ্যাঁ ঠিক আছে জানান। তো ডিসি সাহেবকে জানানো হলো, রমনা ডিসি। এরপরে পুলিশের মিডিয়া অ্যাঙ্গেলে জানালো, তারা বললো যে ঠিক আছে সিভিল ড্রেসে এসে তাদেরকে বলে সেই দিনের মতো, অর্থাৎ ওই দিনের মতো তাদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হলো। আজকে সকালবেলা তারা কি করেছে, গতকাল সকালবেলা তারা করলো কি, হঠাৎ করে আমার অফিসে আসছে। আমি তো জানি না, আমার লোকজন বললো যে এরকম ব্যাপার, ইন্ডিপেন্ডেন্ট টিভি এখন পর্যন্ত ক্যামেরা সেট আপ করে সেখানে বসে আছে। তা আমি যখন বেরোলাম, বেরিয়ে প্রথমে যাচ্ছি, হ্যাঁ 9th ফ্লোরে বেরোলাম। বেরিয়ে আমি যাচ্ছিলাম বেসিক্যালি 1টার সময়, জাস্ট 1টার সময় বেরোচ্ছিলাম। তো 1টার সময় বের হওয়ার পরে আমি প্রথমে তাদেরকে জিজ্ঞাসা করলাম, যেহেতু তারা বয়সের তরুণ, যে আপনারা এখানে কি করছেন বা আজকে 4-5 দিন যাবত এরকম কাজ করছেন, এরকম করছেন কেন? তারা বলছে এটা আমাদের অ্যাসাইনমেন্ট, এটা আমাদের অ্যাসাইনমেন্ট, তাদের রেকর্ড থাকলে আপনি দেখবেন। বা এই প্রথম তাদের সঙ্গে আপনার কথা হলো? এই প্রথম তাদের সঙ্গে আমার কথা হলো। তা বলে যে অ্যাসাইনমেন্ট হলে কি অ্যাসাইনমেন্ট আপনি বলুন তো, আপনি আমার সাথে যদি কোনো কথা থাকে বা এত মানুষ সাক্ষাৎকারে নেগেটিভ হোক পজিটিভ হোক যা কিছু হোক, আপনি তো আমার সাথে প্রশ্ন করতে পারেন, এগুলো তো আপনার সাথে আমি কথাবার্তা বলবো না। তাই বললাম যে কথা বলবেন না মানে, হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট? আপনি এখান থেকে থাকবেন, একটা আমার ফ্লোরে আমার বিল্ডিং আপনি ঢুকছেন, ইটস এ প্রাইভেট প্রপার্টি, সেই প্রপার্টির মধ্যে আপনি 4টি দিন যাবত একেবারে আপনি সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনি ক্যামেরা সেট আপ করে টোটাল জিনিসগুলো করছেন, এই জিনিসগুলো তো আপনি আসলে করতে পারেন না। তা বলছে আমরা করবো, যা পারেন তাই করেন গিয়া। তা করার পরে এই কথায় এক কথায় দুই কথায় সারা দেওয়ার স্টার্ট শাউটিং, এবং আমার সাথে মাত্র একজন লোক ছিল অফিসে ওই সময়টাতে। শাউটিং করার পরে অফিসে না অফিসের বাইরে, অফিসের বাইরে শাউটিং করা শুরু করার পরে এরপরে করলো কি, আমার যে সাথে লোকটি ছিল তার সাথে সে বললো যে একজন এমপির সাথে এইভাবে কথা বলছেন কেন? তার আমি তাদেরকে যখন বললাম গেট আউট, এখান থেকে আমি একটু রাগত স্বরে বললাম যে গেট আউট, এখান থেকে চলে যান। তো তারাও ঠিক আরও অশ্লীল ভাষায়, আরও খারাপ ভাষায় বললো, এবং সে আমাকে বললো যে আপনি চিনেন আমি কে? আমি ঢাকা কলেজের অমুক নেতা, আমার বাড়ি অমুক, মানে বাড়ির কথা বললো না, যে আপনার ছেলে ক্যামেরাম্যান বা সাংবাদিকের মধ্যে দুইজনের একজন। তো বলার পর এর মধ্যে এই কথাবার্তা বললো যে আপনার ছেলে ঢাকা কলেজে পড়ে না, আপনার ছেলে ঢাকা কলেজে পড়ে না? বলে হ্যাঁ আমার ছেলে ঢাকা কলেজে পড়ে, তুমি তাকে কি করবে? হ্যাঁ, তো বলে যে সেটা পরের ব্যাপার, আপনি যা পারেন তাই করেন গিয়ে। এইভাবে কথাবার্তা বলার এক পর্যায়ে ফ্লোরে লোকজন চলে আসছে, এবং তারাও বিভিন্ন জায়গায় টেলিফোন করে লোকজন চলে আসছে। ফ্লোরে ধরেন ওই মুহূর্তে প্রায় 100-150 লোক চলে আসছে। আসার পরে এখন যখনই ফ্লোরে, হ্যাঁ অন্যান্য ফ্লোর থেকে লোক আসছে, এখন লোকজন যখন জানলো, স্থানীয় লোকজন জানলো যে এটা সালমান এফ রহমান সাহেবের ঘটনা এবং এই ঘটনা, ওখানে একটা তর্ক বিতর্ক ছড়িয়ে পড়লো। এবং তর্ক বিতর্ক ছড়িয়ে পড়ার পর তাদেরও লোকজন কোথা থেকে যেন চলে আসছে, এবং সেই লোকজন বড় বড় কেউ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক বা টেলিভিশন সাংবাদিক বা অন্য কেউ হতে পারে, আই ডোন্ট নো, বাট তাদের ওখানে অন্ততপক্ষে 20 থেকে 30 জন লোক তাদের হঠাৎ চলে আসছে। এবং এই ঘটনা ঘটতেছিল প্রায় 30 থেকে 35 মিনিট পর্যন্ত। আমি এই ফাঁকে যে কাজটা করছি, র্যাব এবং পুলিশকে টেলিফোন করেছি যে ভাই এর পরিস্থিতি খুব খারাপ, তাড়াতাড়ি চলে আসেন, এবং আমি একটা দৌড়ে আমার রুমের মধ্যে গিয়ে বসছি। এরপরে পুলিশ এবং র্যাব টোটাল ঘটনাটা চলে আসছে, এবং বাইরে কি ঘটছে না ঘটছে আমি কিচ্ছু জানি না। র্যাব আসার পরে সে র্যাব এবং পুলিশের উপস্থিতিতে এই টোটাল 30-40 জন লোক তাদের ইন্ডিপেন্ডেন্ট টিভি সব আমার অফিসের মধ্যে ঢুকছে, এবং ইন ফ্রন্ট অফ র্যাব অ্যান্ড পুলিশ সবার সামনে এই এমন কোনো অশ্লীল গালাগালি নাই। একজন বলতেছে যে এই শুয়োর বাচ্চাকে একে ধরে নিয়ে যা, ও সালমান সম্পর্কে এত বড় কথা বলে, ওর বাপকে সে চিনে না, এই সমস্ত কথা বলে ওকে ধরে পাড়ায় মেরে ফেলবো, ওর বাপের পা ধরে মাপ চাবে, তারপর তার আগে ছাড়বো, চেনো পানি হয়েছে মাথায়। এমন কোনো অশ্লীল কথাবার্তা নাই যেগুলো তারা বলে নাই। র্যাবের যে কর্মকর্তা ছিলেন এএসপি, হাতে ছাড়া পায়ে ধরছে তাদেরকে। এর মধ্যে আমাদের অফিসে আমার একটা ছোট নিউজ এজেন্সি আছে, তো সে এসে বলতেছে আমরাও তো সাংবাদিক, এটা ধরনের ব্যবহার করা উচিত, এবং তাকে ধরে কয়েকটা লাথি মারছে সেই অবস্থাতে। এরপর যা হোক আমি তাড়াতাড়ি শাবান মাহমুদকে টেলিফোন করলাম,
সাংবাদিক অন্য যারা নেতৃবৃন্দ আছে তাকে টেলিফোন করলাম যে দেখো যেহেতু ব্যাপারটা সেন্সিটিভ হয়ে গেছে, অনেকগুলো ক্যামেরা হয়ে গেছে এবং পুলিশ এবং র্যাব তারাও আনডান, তারা বলতেছে যে আমি এখন সাংবাদিকের সাথে তো আমি লাঠিচার্জ করতে পারবো না, এই করতে পারবো। পুরো অফিস মানে আমার অফিসটা আমার না, তাদের অফিস হয়ে গেছে। এবং আমি একটা একেবারে যাকে বলে একটা রুমের মধ্যে ঢুকে একেবারে একটা অর্বাসীনের মতো বসে থরথর করে কাঁপছিলাম টোটাল বিষয়টা নিয়ে। তো এর মধ্যে যখন পুলিশরা বসে তখন সাবান ওরা আসলো, তখন আমি সাবানদের বললাম যে চলো আমরা সবাই মিলে রুমের মধ্যে বসি। কনফারেন্স রুমের আমার ছোট কনফারেন্স রুম 10-12 জন ঢুকে তারা প্রায় 30-40 জন ওখানে দাঁড়িয়ে ওই রুমের মধ্যে করে গেল। সাংবাদিক নেতৃবৃন্দরা প্রায় আধা ঘন্টার চেষ্টা করে তারা বলল যে যেহেতু এখানে ঘটনাটা ইন্ডিপেন্ডেন্টের সাথে ঘটছে, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্টের লোক থাকেন, আপনারা যারা বহিরাগত আছেন সব চলে যান। এই অবস্থাতে চলে গেল। তারপরেও ইন্ডিপেন্ডেন্টের প্রায় 7-8 জন লোক সেখানে ছিলেন এবং যে কজন বসা ছিলেন এর মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটের মধ্যে একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ওখানে বসে কাউন্টার বিভিন্ন কথাবার্তা হলো, আমার কাছে জিজ্ঞাসা করলো টোটাল ঘটনাটা কি। তো তারা বললো যে আপনি নিজ হাতে মেরেছেন। তা আমি বললাম যে দেখুন এই যে আমার যে শার্টটা, আমি কিন্তু সকালবেলা এই শার্টটা পরে আসছি, তা আমি তাদেরকে দুটো প্রশ্ন করলাম যে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে কখন মেরেছি, তো বললো যে এই কটার সময় মেরেছেন। তা আমি সাংবাদিক নেতৃবৃন্দরে বললাম যে আমি আপনাকে টেলিফোন করেছি কখন, এই কটার সময়। তা আমি বললাম যে এখন দেখেন আপনাদেরকে আমি যখন টেলিফোন করেছি ঠিক সেই সময়টাতে সে বলতেছে আমি তাকে মারতেছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি একটা সাদা শার্ট পরা যে এই অবস্থাতে যদি তাদেরকে আমি মানে মানে যেভাবে তারা বক্তব্য দিচ্ছে যে লাঠি দিয়ে পিটাতে বড় বড় লাঠি দিয়ে মুগুর দিয়ে পিটিয়ে আমি তাদেরকে একদম শুয়ে ফেলেছি, তাহলে এই যে আমার যে শরীর আমার যে পোশাক আশাক এই থেকে মনে হচ্ছে যে আমি মারামারি করেছি। আর 3 নম্বরে যে জিনিসটা আছে যে একজন সংসদ সদস্য যার অফিসে ধরেন এখানে আমি একটা অফিস মেনটেন করি, আমাকে যদি কারোর প্রতি আক্রমণ করতে হয় তাহলে আমাকে নিজের হাতে কি এই জিনিসটা মারামারি করার দরকার আছে? আপনার কাছ থেকে শুনবো আরো। আপনাকে যে তারা ফলো করছে তারা কি বলেছে কেন করেছে? না, কখনো সেই জিনিসটা তারা মানে আজকে গতকালকে তারা বলেন। আর মামলা করেছে কার নামে এবং কি বিষয়ে? মামলা তারা যে জিনিস কে মামলা করলো? আমি মামলার ব্যাপারটাতেও আমি খুব আশ্চর্য হয়ে গেছি এই কারণে, কারণ মামলাটা করতে চাচ্ছিলাম আমি, কারণ আই হ্যাভ বিন হার্টেড। আমার অফিসে ট্রেসপাস করেছে, আমার অফিসে ঢুকেছে এবং আমার অফিসে যে কাণ্ড কারখানা করেছে টোটাল সাক্ষী পুলিশ। তা যেখানে ওসি সাহেব ছিল, র্যাবের কর্মকর্তা ছিল, আমি তাদেরকে বললাম আপনাদের সাক্ষীতে আমি মামলাটা করতে চাই। তো এই অবস্থা যখন চলছিল তখনই ওই সাংবাদিক নেতৃবৃন্দ বলল যে রনি ভাই যে ঘটনা ঘটে গেছে সব তো আমরা আপনাকে সাংবাদিক বান্ধব হিসেবে জানি, আমাদের সাথে সম্পর্ক ভালো, হয়তো তারা ইন্ডিপেন্ডেন্টের চাকরি করে, বাট এদের অনেকের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক, তা যে ঘটনা এই অপ্রীতিকর ঘটছে এই জিনিসটা আমরা নিষ্পত্তি করে ফেলি। তো আমি যে সাংবাদিক সমিতির সভাপতি ওমর ফারুক, আমি বললাম যে আপনি তো ভাইয়ের মতো যে জিনিসটা একটা অধিকার নিয়ে কথাটা বলেছেন, সার্টেনলি আমি এই জিনিসটা করব। তো সেই অনুযায়ী মামলা করেছে কি আপনার বিরুদ্ধে? আমি জানি না, আমি এখন পর্যন্ত জানি না, তবে আমি শুনেছি মামলা করেছে, আমাকে আসামি দিয়ে মামলা করেছে, অ্যাটেম্পট টু মার্ডার। আমি তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছি। আমিও মামলা করেছি। আমি মামলা করার মধ্যে আমার কাছে তাদেররা যেই সময় আসছিল, যেহেতু বারবার তারা সালমান এফ রহমান সাহেবের নাম বলছিলেন, বারবার তারা সালমান এফ রহমান সাহেবকে রিপ্রেজেন্ট করছিলেন এবং এখানে যারা সাংবাদিক ছিলেন বা সাংবাদিকের সহযোগী হিসেবে ছিলেন বড় বড় লোকজন, তাদের অনেকেই আমার সাংবাদিক হিসেবে মনে হয়নি। তাদের কাছে মনে হয়েছে যে তারা সবাই সালমান এফ রহমান সাহেবের পেটুয়া বাহিনী হিসেবে সেখানে ছিলেন। তো এই টোটাল জিনিসটাকে আমি মনে করেছি যে তার ইন্ধনে এবং তার ইঙ্গিতে এই কাজটা করেছে এবং এখানে ইন্ডিপেন্ডেন্টের টেলিভিশনে যারা সাংবাদিক ভাইরা আছেন বা ক্যামেরা আছেন, এটা কেবলমাত্র একটা উপলক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি সালমান এফ রহমান সাহেবকে করেছি এবং যে দুজন ইনিশিয়ালি যে দুজন ছিলেন যাদেরকে ওই পুলিশই ওখানে ধরেছে, তাদের দুজন। আসবো আপনার কাছে। খালেদ, আপনি একটু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভাষ্যটা বলবেন। আমি আসলে রনি ভাইকে একটু বলতে চাই। রনি ভাই, আমার নাম খালেদ মুহিউদ্দিন, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। আমি জানি না আপনি আমাকে চেনেন কিনা, তবু আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে dnewsbd.com এটার আপনি সম্পাদক। আপনি এই সম্পাদনা করতে গিয়ে আপনি নিশ্চয়ই এটাতে যা কন্টেন্ট ছাপা হয় সেটা আপনি দেখে দেন বা লিখে দেন বা আপনার জানা থাকে? এটা যাই হোক না কেন, যেহেতু সম্পাদক আমি তো এটা আমি প্রশ্নটাতে একটু আপনি একটু মনে রাখবেন যে dnewsbd.com এর গোলাম মাওলা রনি ভাই হচ্ছেন সম্পাদক এবং উনি এটাতে করেন। যাই হোক, উনি অনেকগুলি কথা বলেছেন। আমি একটু প্রেক্ষাপট তো আমি একটু আগে থেকে ধরতে চাই যে সাংবাদিকদের সাথে রনি ভাইয়ের এই গন্ডগোল বা এটা কিন্তু প্রথম না বা নতুন না। প্রথম আলো পত্রিকা, যেটা উনি বলছিলেন যে অনেকগুলি পত্রিকা তার অনেক কথা বলেছে, প্রথম আলো পত্রিকা 21 আগস্ট 2009-তে গলাচিপায় নদী তীরে ভরাট করে চলছে মার্কেট নির্মাণ, এরকম একটি রিপোর্ট করে। তারপরে আমি বলি যে এই আমার দেশ পত্রিকাও এরকম একটি রিপোর্ট করে একই সময়ের মধ্যে। তারপরে যেটি হয়, দৈনিক ইনকিলাবও সেই সময় একই রিপোর্ট করে। তারপরে যেটি হয় যে সেই
যারা রিপোর্ট করেছে প্রথম আলো সাংবাদিক, তার বিরুদ্ধে রনি ভাই যথারীতি একটি মামলা করেন। সেই মামলার মধ্যে এরকম চাঁদাবাজির মামলা ছিল, আরো মানে আমি বলতে চাই না এরকম আরো অনেক বিষয় নিয়ে রনি ভাই মামলা করেছেন, আমাদের সাথেও মামলা করেছেন, এবং মামলা করে উনি ওনাদেরকে ঠান্ডা করেছেন, এটাও ইনি বলেছেন একাধিকবার। এখন সমকাল পত্রিকা, যেটির সাথে নিশ্চয়ই আরেকজন সম্পাদক জড়িত, আরেকজন সেই সম্পাদক, সমকাল পত্রিকা থেকে আমি দু একটি লাইন পড়তে চাই। সেই লাইনটি হচ্ছে এরকম যে গলাচিপার, মানে প্রথম লাইনটি, গলাচিপার এমপি গোলাম মাওলা রনির ক্যাডারদের হাতে পটুয়াখালীর 3 সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। তারপরে তারা বর্ণনা দিচ্ছেন যে কিভাবে লাঞ্ছিত হয়েছেন। এখন আমরা টেলিভিশনে একটা অনুষ্ঠান করি, সেটা একটা অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান, যেটা নাম হচ্ছে তালাশ। উনি ঠিকই বলেছেন। এখন তালাশের কাছে এরকম অনেক অভিযোগ আসে। রনি ভাই, আপনি কি মনে পড়ে যে তালাশ টিম কতদিন আগে সেখানে গিয়েছিল? তালাশ টিম গিয়েছিল আমার যে শ্বেত শুভ্র বেশধারী দাড়ির মতো তারিখের কথা বলছি না, আমি এটা জানি না, কারণ আমাকে আপনি শ্বেত শুভ্র তারিখটা বাংলাদেশ প্রতিদিনে কবে বেরিয়েছিল আপনার মনে আছে? না, আমার তাও ঠিক মনে নেই, তবে এই ঘটনার কারণ এই ঘটনার মধ্যে একটু ফাঁক আছে। এই ঘটনার 3-4 দিন পরে তারা গিয়েছে। এই ঘটনাটা 3-4 দিন পরে গিয়েছে। আচ্ছা, যদি ধরেন 10 তারিখে বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়ে থাকে, তাহলে তাদের যাওয়ার কথা হচ্ছে 14 তারিখে। রাইট, 14 তারিখে। তাহলে আজকে 20 তারিখ হলে তাদের এখনো 7 দিন হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, 7 দিন আপনি বলেছেন, সেখানে তারা 7-8 দিন কাটিয়ে এসছে, তারপরে গত 6-7 দিন ধরে তারা আপনাকে ফলো করছে। গত 4 দিন যাবত আমাকে ফলো করছে। আপনি আপনার লেখায় লিখেছেন গত 6-7 দিন ধরে কাজ করছে, এটা আপনার লেখা। দরবেশকে আমাকে গুলি করে মারতে চান? আমি আপনার লেখা থেকে পড়ি। দরবেশের মালিকানাধীন একটি প্রাইভেট টিভি চ্যানেল গত 6-7 দিন ধরে কাজ করে যাচ্ছে আমার নির্বাচনী এলাকায়। তার আগে আপনি আরো বলেছেন তার আগে আরো 7-8 দিন, মানে ব্যাপারটি মোট আপনার হিসাবেই আরো 15 দিন। এবার আমি আসি অন্য প্রসঙ্গে। আপনি তবে দরবেশ নিয়ে আলোচনা আপনি অনেকদিন ধরে আমার বিরুদ্ধে না, দরবেশ নিয়ে আলোচনা অনেকদিন বিরুদ্ধে বললেও 10 জুলাই 2013-তে আপনি যে লেখাটি লিখেছেন, আপনার নামে যে লেখাটি লিখেছে, সেটি কি সালমান এফ রহমান সাহেবকে উদ্দেশ্য করে লিখেছেন? কোথাও নাম নেই, কোথাও নাম নেই। না, এটা কি সালমান এফ রহমান সাহেবকে উদ্দেশ্য করে লিখেছেন? না, এটা যেহেতু সে কেউ যদি বুঝে নেয় সালমান এফ রহমান, এখানে আপনার নামের সাথে যে ছবি, সেখানে সালমান এফ রহমানের ছবি দেখতে পাচ্ছে। আপনি কি সালমান এফ রহমান সাহেবকে উদ্দেশ্য করে লিখেছেন? না, আমার সালমান এফ রহমান সাহেবকে উদ্দেশ্য করে আমার লেখা, এখন আমি বলবো যে আমি তাকে উদ্দেশ্য করে, আপনি তাকে উদ্দেশ্য করে লিখেছেন, কিন্তু আপনি তার নাম লেখেন নাই। তো এইটাও আমি একটু আপনাকে মনে রাখতে বলি দিলুর ভাই, যে উনি সালমান এফ রহমান সাহেব এত কিছু করেছেন, ওনার নামটা উনি লিখতে পারছেন না কেন, এটা আমার একটা বোধগম্যতার বাইরে। এত কিছু আছে উনি টেলিভিশনে বলেন, উনি ওনার নামটা বলেন না কেন, এটা আমি জানা নাই। আজকে যে আপনি বললেন যে ঢাকা কলেজের কোন দলের নেতার কথা বলেছেন আমাদের একজন গিয়ে আপনার পক্ষে, সে কোন দলের নেতা বলেছেন তাকে? আমি তাও বলতে পারবো না। হি ওয়াজ থ্রেটিং ইন ফ্রন্ট অফ, আমি আপনাকে বলি, সাংবাদিকের একজন বলেছেন যে সে ঢাকা কলেজের একটি দলের নেতা। একটি দলের নেতা মানে কি? সে ধরেন জাতীয় পথিক দল এরকম দলের নেতা তো নিশ্চয়ই হলে রনি ভাইয়ের মতো একজন এমপি, ডাকসাইটে এমপি, উনি মানে ব্যাপারটা কাউন্ট করতেন না। তোরা আমার ছেলেকে নিয়ে কি করতে চাস সেটা বলতেন না। আপনি কিন্তু বলছেন না, রনি ভাই কিন্তু লুকাচ্ছেন। আমি সেই জায়গায় করে, রনি ভাই আমি কথা বলছি, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে যে তিনি এটাও লুকালেন। আসেন এবার আমি দেখি যে আমাদের সাংবাদিকরা কি করেছে। আমাদের সাংবাদিকদের কাছে 1 মাস আগে এতগুলি প্রতিবেদন এসেছে পটুয়াখালী থেকে, এতগুলি অভিযোগের জায়গা থেকে আসছে। আসার পরে তারা পটুয়াখালীতে গিয়েছে। পটুয়াখালী থেকে উনি যা বলেছেন তা ঠিকই বলেছেন, যে আমরা বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেছি, যা আমরা করে থাকি, যা আমাদের কাজ। করার পরে এখন আমার এডিটোরিয়াল পলিসিটা কি, উনার বক্তব্য ছাড়া তো আমি কোনো কিছু এটার মধ্যে আমি আমলেই নিব না। এই রিপোর্টটি কিন্তু প্রচার হয়নি, প্রকাশ হয়নি, রিপোর্টটি এমনকি বানানোও শেষ হয়নি। আমার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কি? আমার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আমি গিয়ে উনার বাসার সামনে, অফিসের সামনে দাঁড়িয়েছিলাম। আমি উনার অফিসের সামনে দাঁড়িয়ে থাকে কি অপরাধ আমার? আসেন দেখা যায়, উনি বলছেন ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলেন এটা বলছেন তো। এখন দেখা যাক যে উনার যে dnewsbd.com, ওটিতে উনি আমাদের সম্বন্ধে কি বলেছেন জিল্লুর ভাই? উনি বলেছেন এমপি রনির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে গণধোলাইয়ের শিকার 2 সাংবাদিক। এই হেডিং এ নিউজটি করা হয়েছে হচ্ছে 6:50:49 খুবই ইন্টারেস্টিংলি উনি বলেছেন যে একটা সময় উনি বেরিয়ে গেছেন, বেরিয়ে যাচ্ছিলেন, তারপর এসে বসেছিলেন, তারপর তিনি 1 ঘন্টা মিটিং করেছেন, 1.5 ঘন্টা আলাপ করেছেন। উনি 2:13 উনি লিখছেন, দরবেশকে আমাকে গুলি করে মারতে চান। কেন গুলি করে মারতে চান দরবেশের সাথে কি সম্পর্ক? আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে আমার নিউজের মধ্যে আমার নিউজের দরকার হচ্ছে, আমরা এখানে দাঁড়ায় আছি। আমি কেন আমার পরিচয় দিলাম রনি ভাই জানেন? আমার আশা, আপনি বলেছেন আমি আসার পর আপনি আমাকে চেনেন। আপনি যদি আমাকে চিনতেন, আপনি বলতেন যে তোমার রিপোর্টার এসে আমাকে এখানে দাঁড়ায় আছে কেন? ইউ ডিডন্ট ডু দ্যাট। এবং আপনি বলছেন আপনি পুলিশের সাথে কথা বলেছেন। আমি জানি না আপনি আমি আপনার লেখা থেকে আমি পড়ে শোনাই আপনি কি ভাষা ব্যবহার করেন, আপনি কি ভাষা ব্যবহার করেন।
কি হয়েছে? আমার বক্তব্য বা আচরণে যে কেউ সংক্ষুব্ধ হতে পারেন আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে, কিংবা সংক্ষুব্ধ ব্যক্তি আমার মতো বক্তৃতা, বিবৃতি বা লিখার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি আমার বক্তব্যের প্রতিবাদও জানাতে পারেন, অথবা আলোচনার মাধ্যমে আমার ভুলগুলি ধরিয়ে দিতে পারেন। কিন্তু ক্ষমতার দম্ভে যদি সমালোচনকারীকে হুমকি প্রদান করা হয় কিংবা তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়, তবে তার পরিণতি কিন্তু ভালো হবে না। এই মেরে ফেলার চক্রান্তটা কিভাবে বোঝা গেল উনি ব্যাখ্যা দিচ্ছেন। ওই টিভির ক্যামেরা আমাকে অনুসরণ করে সবসময়, বাসা থেকে বের হওয়া, গভীর রাতে বাসা ফেরা অবধি এই পর্যন্ত এসব করেছে। মানে অনুসরণ করে, মানে উনি বলছেন ক্যামেরা ওনার দিকে তাক করে রাখা হয়, ক্যামেরাতে কি গুলি করা সম্ভব? ক্যামেরাতে কি করা সম্ভব? একটা পাবলিক পার্সন যিনি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, উনি কি করেন যেটা আমি ক্যামেরা দিয়ে, যদি আমি উনি যা যা অভিযোগ করেছেন তাতে আমি সত্যিও ধরে নিই যে একটা ক্যামেরা তাকে অনুসরণ করছিল। উনি যে কথাটি বলেছেন, উনি যে আইনজীবী, আমি একটু বলি, উনি যে এটি তো ঠিক, ক্যামেরা কারো অনুমতি ছাড়া তাক করে রাখতে পারে, সে কারণেই পাপারাজ্জিদের কথা বলা হয়। সে কারণে তাক করে রাখা তো হচ্ছে একটা বিরাট বড় টার্ম আপনি বললেন। সাংবাদিকতার জায়গায় আমি ওকে বলছি গোলাম মাওলা রনির বিরুদ্ধে কোনো অভিযোগ করতে হলে, আপনি দেখেন এতগুলি অভিযোগ ওনার বিরুদ্ধে ছাপা হয়েছে, এতগুলি এগুলির মধ্যে আমি সবগুলি পড়তে চাই না, বিভিন্ন পত্রিকা এরকম পাইলড অভিযোগ উনার বিরুদ্ধে উনি একজনের নাম ধরে বলেছেন, আরেকজন সংস্কারবাদী বলেছেন। উনার বিরুদ্ধে এরকম অভিযোগের, আমি পলিটিক্যাল আলোচনায় যেতে চাই না, উনার অনেক রকম গল্প গাথা আছে। আমি শুধু একটা জিনিস পরিষ্কার করতে চাই, আমি যদি ক্যামেরা ধরে রেখে উনার প্রাইভেসিও ক্ষুণ্ণ করে থাকি, বাংলাদেশে প্রাইভেসি সংজ্ঞা কিন্তু বিলাতের প্রাইভেসি যেখানে আপনি পাপ্পারাজির কথা বলছেন তার থেকে ডিফারেন্ট, তাও যদি হয়ে থাকতো, তাহলে উনার প্রাথমিক কাজ ছিল উনি আমাকে বলা, আমি টেলিভিশনে হেড অফ নিউজ, আমাকে বলা উনি যে এটা উইথড্র করা। উনি বলতে পারতেন, উনি তো সালমান এফ রহমান সাহেবকেও চিনেন, সালমান এফ রহমান সাহেবকে বলতেন যে আমি এটা উইথড্র করেন, আমাকে বলতেন যে আমি এটা উইথড্র করি কি না করি, আমি কি ব্যাখ্যা দিই সেটা আমার কাছে জানতে চাইতেন। তা না করে উনি কি করলেন আপনি বলেন? উনি বলেছেন যে লোকজন এসে নাকি গণধোলাই দিয়েছে, আমরা টেলিভিশনের ফুটেজ দেখিয়েছি, উনি কিভাবে লাথি মারছেন, উনি কি ভাষায় কথা বলছেন এবং উনি কি করেছেন আসলে সাংবাদিকদের। আমি আপনাকে অনুসরণ করব, এটা আমার সাংবাদিকতার পেশা, দায়িত্ব, এবং আমি আপনার বিরুদ্ধে যা যা কিছু পাবো আপনার সাথে কথা বলে সেটা আমি ছাপাবো, প্রচার করব। আপনি একটা না আরো 50টা মামলা দেন রনি ভাই, আমি 50টা মামলা মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আপনি আমাকে মারবেন, আপনি আমার পিঠের মধ্যে দগদগে ঘা করে দেবেন এবং আপনি বলবেন আপনি কিছু জানেন না, এটা আমি মেনে নিতে রাজি না। এরপরে যদি আসেন আপনি হচ্ছে আপনার আজকের বক্তব্যের মধ্যে আপনি কি বলেছেন, আপনি যে লেখাটি লিখেছেন, হে শ্বেত শুভ্র বেশধারী দরবেশ এখন তোমার কি হবে, আপনি বলছেন যে এটি সালমান এফ রহমান সাহেবকে নিয়ে লিখেছেন। আপনি সালমান এফ রহমান সাহেব সম্পর্কে আমি এখানে ক্লিয়ার করি, আমি এখানে সালমান এফ রহমান সাহেবকে ডিফেন্ড করতে আসি নাই, আমি এখানে আসছি হচ্ছে এইটা বলতে আমার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যা কিছু হয় হেড অফ নিউজ হিসেবে তার দায়িত্ব আমি নেই। এইখানে সাংবাদিকতার ক্ষেত্রে কোন ধরনের ছোট চুল পরিমাণ যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে সেটা আপনি আমাকে বলেন যে আমি এটার মধ্যে সাংবাদিকতার এই নীতিমালাটা আমি অনুসরণ করিনি। আপনি আমাকে বলছেন ওরা ধরে, আপনি একাধিকবার 3টে স্টেটমেন্ট দিয়েছেন। আপনি প্রথমে বলেছেন যে আপনি তাদেরকে মারেন নাই, তারপরে বলেছেন আপনি তাদের কাছ থেকে তারা আপনার কাছ থেকে চাঁদা চেয়েছে, এটা হচ্ছে আপনার অনেক পুরানো স্টাইল। আপনি যখনই কোনো সাংবাদিকরা আপনি ইয়ে করতে চান তখন আপনি তাদেরকে বলেন সে আপনার কাছে চাঁদা চেয়েছে, আপনি চাঁদা চেয়েছে, ইউ আর ভেরি ওয়েলকাম, আপনি পুলিশ ডেকে তাকে ধরাই দেন, আপনি আইন প্রণেতা, আপনি তাকে মারতে পারেন। আমার এই পর্যায়ে কোনো কিছু বলার নাই, এটা আপনি বলেন। আপনি আমি খুবই দুঃখিত, গোলাম মাওলা রনি একজন খুবই সম্মানিত এমপি, বাংলাদেশের আইন প্রণেতা, উনি শুধু আইন নিজের হাতে তুলে নিয়েছেন বলে আমার পারসেপশনে আসছে। আমি আই মে বি রং, আমার এটা নিয়ে আমি দাবি করতেছি না আমি সত্য। আমি গোলাম মাওলা রনির কাছে যাওয়ার আগে আরেকটা, রাজনৈতিক নেতাদের কীর্তিকলাপ তো আমাদের কম বেশি জানাই আছে, সংসদ সদস্য অনেকে অনেক কিছু করেছেন সেটিও আমরা জানি, কিন্তু সাংবাদিকরা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে কিনা, সাংবাদিকরা অবশ্যই স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। জিলুর ভাই, আপনি আমাকে 15 বছর ধরে জানেন, আমি সাংবাদিকতার ছাত্র, আর অনেকদিন থেকে যাব, কারণ আমি সাংবাদিকতা পুরোপুরি শিখে উঠতে পারি না, আমি সাংবাদিকতা শিখছি। আমার এই 25 বছর ধরে সাংবাদিকতা শিখার ক্ষেত্রে আমি একটা জিনিসই বারবার বলি, সাংবাদিক কোনো জনবিচ্ছিন্ন জনতা নয়। একটা এমপি যদি ভুল করে সাংবাদিকরাও ভুল করতে পারে, একটা ডাক্তার ভুল করে সাংবাদিকরা কোন রকম ইমিউনিটি পায় না। আমার কথা হলো, আমার রিপোর্টার, আমার ফটোগ্রাফার, আমি নিজে রনি ভাইয়ের কাছে গিয়ে চাঁদা চেয়েছি, রনি ভাই আইনের আশ্রয় নিবেন না আমাকে মারবেন। আমার প্রশ্ন হচ্ছে এটা, আমি লাইন ক্রস করেছি উনার ওইখানে ক্যামেরা রেখে, এটা যদি আপনার মনে থাকে, এটা যদি রনি ভাইয়ের মনে থাকে, উনি আমাকে মারবেন নাকি উনি আমার কাছে এটার প্রতিকার চাইবেন? রনি ভাইকে তো আমাকে মারতে পারেন, আমার স্ত্রী, আমার কন্যা, আমার যারা পরিচিত আছেন তারা সবাই কিন্তু শঙ্কিত। আমি এখানে আসছি, রনি ভাই যেরকম মানুষ আমার বিরুদ্ধে একটা মামলা করবেন অথবা আমাকে মারবেন, মারতে পারেন, আই ক্যান টেক ইট। গোলাম মাওলা রনি, খালেদ ভাইকে ধন্যবাদ। মানে সে কথা বলতেছিল খুব উত্তেজনার সহকারে, তার সঙ্গে সঙ্গে
তার মনের ক্ষোভও প্রকাশ করছিলেন। রনি ভাই, আমি মনে করে দিতে চাই আমি কিসের সাথে কথা বলছি সেটা প্লিজ আপনি ব্যাখ্যা করতে চেষ্টা করেন না, কারণ আমার উত্তেজিত হওয়ার, আপনি আমার কলিগদের মারবেন, তাদের বিরুদ্ধে মামলা দিবেন, আমি উত্তেজিত হব, সেটাই স্বাভাবিক। এবং আমি আপনার থেকে ধন্যবাদ দিচ্ছি, আমি আশা করবো যে আপনার গুড উইল যেটা আমি সেটা বলছি। এখন শুনে, এখানে জনাব খালেদ যেহেতু জায়গাতে ছিলেন না এবং তিনি জানেন না, আমার সবচেয়ে মানে ওনার জন্য ভালো লাগলো যে আপনি বলেছেন আপনিও ছিলেন না সেখানে। না, আমি সেটা বলছি আপনি সেখানে ছিলেন না, আমার কথা আমাকে বলতে দিন, আমি আপনার কথার সঙ্গে একটা টু শব্দ করি না। করেছেন না, আপনি রিউইন্ড করে দেখেন, অনেকবারই অনেকগুলি কথা বলেছেন আপনি। একবারও কথা বলিনি, আপনি রিউইন্ড করে দেখেন শুরুর দিকে একবার। আচ্ছা শুনুন, যেটা আছে সেটা হলো যে শুরুর দিকটাও তো আমারই দিক। টোটাল বিষয়টা আমি মনে করি যে এখানে জনাব সালমান এফ রহমান মালিক পক্ষ হিসেবে তিনি একটা প্রভোগ করেছেন। এখানে দুটো ক্যামেরা বা তার পিছনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক। আমি কিন্তু বলতে চাই একটা জিনিস, সালমান এফ রহমান সাহেব খালেদ মহিউদ্দিনের নিউজের সম্পর্কে এই পর্যন্ত জীবনে কোনো কিছু বলেন নাই। আমার বলা হচ্ছে উনি যখন আমাকে এখানে বলবেন কোনো কিছু করতে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমি কাজ করব না। আপনি আমার এথিক্স নিয়ে, প্রফেশনাল জায়গা নিয়ে কথা বলতেছেন রনি ভাই। আমি আপনাকে বলি নাই যে ব্যক্তিগত আক্রমণ দিতে। না, ব্যক্তিগত আমাকে তো কথা বলতে দিতে হবে। ইউ হ্যাভ দ্য লিবার্টি টু টক, এট দ্য সেম টাইম আই হ্যাভ দ্য লিবার্টি টু টক। এখানে মূল ব্যাপারটা হলো যে তাদের সমস্ত ইথিক্স চিন্তা করলাম, কিন্তু একটা অফিসে দুজন সাংবাদিক আসলো, সাংবাদিক আসার পর বা এলাকাতে যাবে, তারা আমার সঙ্গে কথা বলবে, তারা আমার সঙ্গে জানবে। এখন উনি যে জিনিসটা বললেন যে তার সাথে আমার সাথে পরিচয় আছে, কথা আছে, আমার তার টেলিফোন নম্বরও আছে। এখন আমার অফিসে যদি এই ধরনের একটা টিম যাচ্ছে এবং 4 দিন যাবত সে আমাকে একদম ইসের মতো, যাকে বলে একেবারে গোয়েন্দাদের মতো 24 আওয়ার্স আমাকে ফলো করছে, সেখানে জনাব খালেদ মহিউদ্দিন এই সম্পর্কে জানেন না বা আমাকে একটা টেলিফোন উনি করতে পারেন না, আর আমি ক্ষতিগ্রস্ত হয়ে তাকে টেলিফোন করতে আমি অ্যাসাইন করেছি তাকে এটা করার জন্য। আচ্ছা, অ্যাসাইন করেছে। অ্যাসাইন করার পর এখন আমার তার কাছে প্রশ্ন যে এই অ্যাসাইনমেন্টের মধ্যে আমার বাসা সকাল 9টা থেকে শুরু করে রাত্রি 1:30টা পর্যন্ত কোন ইথিক্সের বলে সারা দিন ক্যামেরা আমার সাথে সাথে ঘুরবে, এবং এটা কি ধরনের অ্যাসাইনমেন্ট? আই এম এ রেসপন্সিবল পারসন ইন দ্য সোসাইটি। এখন সেখানে যদি মনে করেন যে আমি একজন চোর হতাম, আমি একজন ডাকাত হতাম, আমি একজন ভেজালকারী হতাম, আমি শেয়ার মার্কেটের সেই একজন চোর হতাম, ডাকাত হতাম, এদেশের লম্পট হতাম, তাহলে আমার এই লম্পট এবং গোপন জিনিস ধরন করার জন্য আমার পিছনে গোপন ক্যামেরা লাগতো। আমি রেসপন্সিবল পারসন এবং মেম্বার অফ পার্লামেন্ট। না, সেটা জিনিস তারা জিনিসটা বলতেছে যে তারা বলতেছে একটা মেম্বার অফ পার্লামেন্ট এই কাজ করতে পারে না, মেম্বার অফ পার্লামেন্ট এই আচরণ করতে পারে না। মানে আমার কাছে যে আচরণটা আশা করছে সেটা একজন সংসদ সদস্য হিসেবে আমার কাছে একটা ডিসেন্ট আচরণ করছে। এট দ্য সেম টাইম আমার সাথে যে ব্যবহারটা করছে সেই ব্যবহারটা করছে একটা চোর চুট্টা গুন্ডা বদমাশের মতো মানুষের মতো আমার সাথে ব্যবহার করছে। সারাটা দিন 4টা দিন যেটা একটা ক্যামেরা সকাল থেকে রাত অবধি সেখানে পড়ে থাকে এবং এলাকাতে সেইভাবে ঘোরাফেরা করে। ঘোরাফেরা করার পরে তারা তো আমাকে প্রশ্ন করতে পারতেন, জিজ্ঞাসা করতে পারতেন। এখানে একটা জিনিসগুলো দেখেন যে সমস্ত জিনিসগুলো আছে 2009 সনে আপনার সেটেলমেন্ট হয়ে গেছে, সমস্ত পত্রিকাগুলো নিউজ করেছে এবং প্রত্যেকটা পত্রিকা নিউজ করার পর দেখেন তাদের সবার সাথে আমার এখন ভালো সম্পর্ক, তাদের সেখানে আমার কলাম প্রকাশিত, লেখা প্রকাশ হচ্ছে। এবং এর মধ্যে আমি বলতে পারি একটা পত্রিকার নাম করে যেমন মানব জমিন, তো তারা তাদের সাথে যখন হলো আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে মানব জমিন বলেছে যে এই জিনিসগুলো আমাদের ঠিক হয় না এবং আমরা কোর্টে এফিডেভিট দিয়ে আমরা সেখান থেকে মামলা উইথড্র করে নিয়ে আসছি। সেই জিনিসগুলো দিয়ে তারা এই যে কাজগুলো করতেছে, কাজ করার পরে এবং টোটাল ব্যাপারটা একটা সাজানো নাটক। তারা করছে কি 2 জন সাংবাদিক পিছনে 20 থেকে 25 জন তারা মাস্তান গুন্ডা বাহিনী কোথা থেকে ভাড়া করেছে, সেই গুন্ডা বাহিনী করে অ্যাজ এ হোল দে হ্যাভ অ্যাটাক মাই অফিস এবং অ্যাটাক অফিস করার পরে এবং টোটাল ঘটনা ঘটছে পুলিশের সামনে এবং র্যাবের সামনে। আমি নট অ্যালোন, আমি সেখানে একা ছিলাম না। র্যাবের যিনি একজন এএসপি আছেন সেই এএসপি হাতে ছাড়া পায়ে ধরছে তাদেরকে, সাংবাদিক ইউনিয়নের নেতারা তাদেরকে হাতে ছাড়া পায়ে ধরছে, দেখো এখানে এই জিনিসটা করো না, রনি আমাদের লোক, এখানে ভদ্রলোক, এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তাদের একটা বক্তব্য হলো যে এত বড় সাহস, এটা দেখা দেবো, এটা দেখা দেবো, দরজায় লাথি লুথি মেরে সমস্ত কিছু সেই ঘটনাগুলো করতেছে। করার পরে এই যে মারামারি যে টোটাল ঘটনা, একজন বলতে আহত হচ্ছে, মারামারি হচ্ছে, আমি কাজ করছি, আমি আজকে সকাল থেকে কোনো টেলিভিশনে দেখতে পারিনি এইরকম যে কোনো ঘটনা ঘটতে পারে। কখনো মনে হয়েছে ওই সময়টাতে যে আপনি একজন সংসদ সদস্য, একজন ক্ষমতাবান মানুষ, তো আমাকে সাংবাদিকরা যাই হোক কিছুই করতে পারবেন এরকম? না, আমাকে কখনোই সেই জিনিসটা মনে হয়নি। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, তারা যখন প্রথমে আমি যখন শুনলাম যে তালাশ টিম আমার নির্বাচন এলাকায় ঘোরাফেরা করছে, আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, সাংবাদিকতার ইথিক্স নিয়ে তারা কাজ করছে, ঘোরাফেরা করুক, যদি আমার কোনো ইরেগুলারিটিস কোনো অসুবিধা নাই। কিন্তু গত 4টে দিন যাবত যে আমার অফিসে যে কাজটা করতেছে, যে তাণ্ডবগুলো করতেছে, করার ফলে আমি শুধুমাত্র অপরাধ যদি করে থাকি আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে কেন আপনারা এই কাজগুলো করেছেন। এই কেন শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তারা যে আচরণ করেছে টোটাল আমার অফিসের মধ্যে শত শত মানুষের সাক্ষী নিয়ে, এবং যেহেতু তারাও মামলা করেছে আমিও মামলা করেছি, এটা আসবে, শত শত সাক্ষী আছে এবং শত শত ঘটনা আছে। এবং শুধু তাই না, তারা যেভাবে মনে করেন যে আমার বিষয়গুলো রেকর্ডিং করেছে, তার লোক
লোকজন এখানে আসছে, আমরাও সেখানে কিছু কিছু জিনিস রেকর্ডিং করে রেখেছি, এই রেকর্ড করে রেখেছি এবং সেটা জায়গা মতো আমরাও সেই জিনিসটা প্লেস করবো। আমার একটা বক্তব্য হলো যে বাক স্বাধীনতা সকলের আছে, আমার যেমন বাক স্বাধীনতা আছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বাক স্বাধীনতা আছে, আপনারও বাক স্বাধীনতা আছে, কিন্তু এই বাক স্বাধীনতা মানে অন্য স্বাধীনতা হরণ নয়। আমি এই কথা কোনোদিন বিশ্বাস করব না যে আমার ব্যক্তিগত অফিসের মধ্যে, আমার ব্যক্তিগত অফিসের ভিতরে আমার অনুমতি ছাড়া কোনো একটা মানুষ ঢুকে সেখানে তাণ্ডব চালিয়ে যাবে, টেলিভিশনের ক্যামেরা নিয়ে ঘটনা একের পর এক ঘটবে। আই ডু নট বিলিভ সো। আমি এখন পর্যন্ত বাংলাদেশ ওই অবস্থায় যায় নাই, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এখানে সাংবাদিকতা শাখা শাখা একটা মাস্তানি চলে আসতেছে। মাস্তানি চলে আসার পর এখানে এমন কোনো ইথিক্স আমি দেখতেছি না যে ইথিক্সের জন্য এই কাজটা করা দরকার। 4টা দিন যাবত তারা কন্টিনিউয়াসলি আমার পিছিয়ে ঘুরলো, 4টা দিন যাবত তারা আমার সাথে গাড়ি নিয়ে 24 আওয়ার্স করলো, একটা প্রশ্ন তারা আমাকে করতে পারতেছে না, একটা জিনিস আমাকে জিজ্ঞাসা করতে পারতেছে না। এবং তারা আজকে সবচেয়ে আপত্তিজনক যে কথাটা প্রচার করে আজকে তারা বলতেছে যে তাদের কাছে খবর আছে, এবং এই আজকে কয়টা টেলিভিশন দেখে তাদের কাছে খবর আছে, আমার উপজেলা থেকে কোনো সরকারি কর্মকর্তা আমার কাছে 2 কোটি টাকা নিয়ে আসবে, এই 2 কোটি টাকার ব্যাগটা ধরার জন্য তারা ওখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি জানেন যে একটা উপজেলাতে সর্বসাকল্যে বছরে বাজেট বরাদ্দ থাকে মাত্র 45 থেকে 46 লক্ষ টাকা, এবং এটা পুরাটাই উপজেলা চেয়ারম্যানরা করে। উপজেলাতে এমন কোনো কাজ নাই যে কাজের বিনিময়ে কোনো কর্মকর্তা একটা ন্যূনতম ঘুষ এনে এমপিকে সেখানে দিয়ে যেতে পারে, একমাত্র টিআর কাবিখা ছাড়া। তো এখন যখন একটা এমপি সর্বোচ্চ টিআর বরাদ্দ পায়, মাত্র 100 টন টিআর বরাদ্দ পায়, তো 100 টন টিআরের যদি দাম হয় 13 লাখ টাকা দাম 100 টন টিআরের দাম। তো এই যে তারা বলছে 2 কোটি টাকা নিয়ে আসতে পারে, আল্লাহ রহমত যে আজকের এই ঘটনাটা যদি জনগণ না জানতো, এই সালমান এফ রহমান সাহেবের মতো লোক 2 কোটি টাকার প্যাকেটটা নিয়ে আমার অফিসে একটা লোক পাঠিয়ে টোটাল জিনিসটা আমাকে সাবঅর্ডাইজ করে ফেলতো, এবং এখানে দেখাতো যে অমুক লোকটা এখানে এসে টাকা দিয়ে গেছে। ফলে এই যে তাদের যে চক্রান্ত, এই যে তাদের যে একটা জাল, এটা মনে করি যে একটা সাধারণ মানুষের সিভিল রাইট, যেটা সেই সিভিল রাইটকে সম্পূর্ণ ধ্বংস করা। 4 দিন ধরে আপনার পেছনে ঘুরছে, আপনি কেন প্রথম দিন বা দ্বিতীয় দিনই তাদেরকে জিজ্ঞেস করেননি? আমি প্রথম থেকে দ্বিতীয় দিন যেটা ফার্স্ট যেতে হলো, আপনি খালেদকে ফোন না করেন, সালমান রহমানকে ফোন না করেন, আপনি যারা ঘুরছে পিছনে আপনার গাড়ি থামিয়ে তো আপনি আমি গাড়িতে তারা যখন আমি তাদেরকে লক্ষ্য, প্রথমত যারা আমার অফিসে বসেছিল, আমি প্রথম দিন তাদের সাথে কথা বলে আমি জানি যে সাংবাদিকদের, যেমন এই মুহূর্তে ঘটনাটা ঘটেছে, ঘটার পরে আমাদের যারা ক্যামেরাম্যান বা রিপোর্টার যারা আছে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে, অলমোস্ট দে আর ইয়াং, তারা কিন্তু এত কিছু ইথিক্স বা এত কিছু গভীরে যাবে না। তারা চিন্তা করে আমাদের একজন সাংবাদিক ভাইদের সাথে খারাপ আচরণ করেছে, নো ম্যাটার, হি ইজ এ ব্যাড ম্যান, এবং এই কথা চলবে। তো এই ঘটনা যাতে না ঘটে আমি প্রথমে যে কাজটা করেছি, আমি থানাকে টেলিফোন করেছি, পুলিশকে টেলিফোন করেছি যে আপনারা আসেন, আমি আপনাদের সামনে কথা বলবো। এরকম কি মনে হচ্ছে যারা সাংবাদিক ছাড়া অন্য কিছু হতে পারে? আমার কাছে তাই মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে সাংবাদিক পরিচয় অন্য কেউ হতে পারে। আমি বলছি যে যদি সাংবাদিক হয় তাহলে আমার জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হবে। এই জন্য আমি আমার শাহবাগ থানার ওসি সাহেবকে বলেছি যে আপনি আসুন, আপনার সামনে আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই। এবং আজকের এই অনুষ্ঠানে আপনি র্যাব 3-র যে এএসপি সাহেব ছিলেন তাদেরকে আনেন, শাহবাগ থানার ওসিকে আনেন, এবং ওখানে যে র্যাবের যে কমান্ডার, অন্ততপক্ষে পুলিশ এবং র্যাব মিলিয়ে 20 থেকে 25 জন লোক ছিল, তাদের সামনে ওই সাংবাদিক নামধারী লোকজন, তারা কয়জন যা জানি না, অন্তত 30 থেকে 40 জন লোক সেখানে ছিল। তার এমন কোনো অশ্লীল আচরণ, লাথি লুথি মারা থেকে অফিস টফিস তছনছ করে ফেলছে, সমস্ত কিছু করছে। তারা একটা সময় পুলিশ তাদেরকে হাতে ছাড়া পায়ে ধরছে যে ভাই আপনারা বসেন, আপনারা সমস্ত কিছু করছেন। তো এই যে জিনিসগুলো, এরপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করবো, এখন আপনি চিন্তা করেন যে রাস্তার মধ্যে রাতে 8টা বাজে 9টা বাজে, একটার সময় আমি একা গাড়িতে, দেয়ার ইজ নো ম্যান, আমার গাড়িতে আমি এবং ড্রাইভার, পিছনে দুটো গাড়িতে আপনি দেখতেছেন যে গ্লাসের মধ্যে এক একটা গাড়িতে 7-8 জন করে লোক বসা, দুটো গাড়িতে বসে এতগুলো লোক বসা থাকে, তাহলে আপনার কি এত সাহস আছে রাস্তায় থামিয়ে আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনারা কেন আমার পিছে পিছে ঘুরতেছেন? আমরা শেষের দিকে খালেদ, আমার 2-3টা জিনিসের কথা, যে গোলাম মাওলা রনি ভাই ওনার বিরুদ্ধে অনেক চক্রান্তের কথা বলেন। এই চক্রান্ত কেন, যদি এটা আমরা ধরে নিই যে এটা সালমান এফ রহমানের বিরুদ্ধে ওনার লেখালেখির জন্য, তাহলে আমি কয়েকটা তথ্য হিসেবে আপনাকে বলতে চাই যে বাংলাদেশের টিভিতে কাজ করেন, নিউজ পেপারে কাজ করেন এরকম প্রথিতযশা অনেক সাংবাদিক, আমি নাম বলতে পারি, তাদের 2-1 জনের সঙ্গে আমার আজকে কথা হয়েছে, যেমন জনাব সানাউল্লাহ লাবলু, জনাব তৌফিক ইমরোজ খালেদি, এরকম অনেক লোক অনেক রকম ভাবে উনার বিরুদ্ধে অনেক লেখা, উনি তো নাম না বলে লিখেছেন, উনি বলে লিখেছেন। আর সংসদ সদস্যের কথা যদি বলি, আমি বলতে পারি যে আপনার এখানে এসে সংসদের ভিতরেও উনার সম্পর্কে অনেক কথা অনেক সময় বলা হয়েছে। আমরা কি কখনো কোনো অবস্থাতে একটি বার এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ব্যবহার করে কোনো সময় তাদের বিরুদ্ধে কোনো কিছু করেছে কিনা সেটা তাদের জানার একটা থাকতে পারে। আরেকটি জিনিস যেটি রনি ভাই বলছেন যে তার পিছনে পিছনে গাড়ি আসছিল, সেই গাড়িতে থেকে তিনি, আমি জানি না আপনি ভয় পেয়েছেন কিনা, তো ভয় পাওয়ার পরে আপনি পুলিশের কাছে মামলা করেন নাই, কিছু করেন নাই, পরের দিন পুলিশকে জানিয়েছেন, আমি জানি না, আমি উনাকে বিশ্বাস করবো কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ উনি উনার নিজের লেখার মধ্যে যা বলেছেন তা অতক্ষণ যা বলেছেন তার সাথে এটার মধ্যে মিল অল্পই আছে।
কারণ উনি, আমি আগেই বলেছিলাম যেটি উনি dnewsbeat.com, ওটি সম্পাদক উনি কিনা, কারণ এটি আমার মনে হয় না কোনো সাংবাদিকতা সাথে যাদের ন্যূনতম পরিচয় আছে তারা এরকম একটি জিনিস বাইর করতে পারে। আমার এটা নিয়ে খুবই, যেমন এটার মধ্যে এমপি রনির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে গণধোলাইয়ের শিকার 2 সাংবাদিক, হেডিং এ আমরা যে রিপোর্টই পাই তার মধ্যে গণধোলাইয়ের কোনো রকম কোনো কথা নাই। যেটি আছে সেটি আমি একটু পরে শোনাই। দরবেশের টেলিভিশনের মালিকাধীন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন গত 7 দিন যাবত আমার নির্বাচন এলাকা নিয়ে এটা আগে বলা হয়েছে। আজ বেলা 1টার সময় যখন আমি বাইরে হচ্ছিলাম তখন আমার সামনে এসে সেই বিষয়টি নিয়ে তারা কিছু বলেন না। 4 দিন ধরে আমাকে দিনরাত ফলো করেছেন, তারা উত্তর দেন এটাই অ্যাসাইনমেন্ট, এটা প্রাইভেট অফিস, আপনারা এটা করতে পারেন না। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি এটা করতে না পারি, আমি আবারও বলছি যে আমরা যদি এটা করতে না পারি, উনার তো মামলা করা পুরনো অভ্যাস, সেটা তিনি আগেই দেখাতে পারতেন মারধর করার হওয়ার আগ পর্যন্ত, যেটা উনি করেন নাই। উনি হচ্ছেন যে উনার শক্তি দেখিয়েছেন, উনার এমপি সেই পাওয়ার দেখিয়েছেন। আমি এমপি হিসেবে আপনার কাছে কোনো কিছু আশা করি না। বাংলাদেশের সংসদ সদস্যদের মধ্যে আপনি একজন, আপনি আমার জন্য অনেক মহান কিছু হয়ে আসবেন সেই আশা আমার নাই। আমাদের কাছে খবর থাকতেই পারে যে কেউ একজন এসে, আমরা কেন ক্যামেরা নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, আমাদের কেন মূল্যবান ইউনিট ক্যামেরা সেখানে বাইরে দাঁড়িয়েছিল কষ্ট করে, সেটা কথা উনিই বললেন। আমাদের কাছে যেমন খবর ছিল, নিশ্চয়ই ওনার কাছেও খবর ছিল যে কোনো একটা টাকা আসছে, এবং ওনার সেই টাকাটা পৌঁছাতে পারে নাই বলে উনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। আপনার অফিসে এই যে ক্যামেরা নিয়ে উনি যেটি বলছেন যে ওনার পিছু ধাওয়া করা বা ওনার পিছু হাঁটা, ওনাকে তো ফোনেও কন্ট্যাক্ট করে যাওয়া যেত। আমি ফোনে কন্ট্যাক্ট করার ব্যাপারটা তো আমি আসছি জিলু ভাই। উনি বলছেন যে উনি ফোন করার পরে র্যাবও ছিল এখানে, পুলিশও এখানে ছিল, এবং বারবার উনি বলছেন যে পুলিশ নাকি আমাদের হাতে ধরা বাদ দিয়ে পায়ে ধরেছে। পুলিশের এসপি, আমি জানি না এটা উনাদের জন্য মানে এইরকম সত্যি কথা পুলিশ নিতে পারবে কিনা, সত্যি কথা পুলিশ নিতে পারবে কিনা এটা নিয়ে কঠিন। যে পুলিশ এসে আমাদেরকে পায়ে ধরেছে যে ওনার অফিসটা ভাঙেন না, আপনি ওনার সাথে এরকম করেন না, উনি একজন মাসুম এবং খুবই নিরপরাধ লোক, আপনারা খুব ভয়ঙ্কর এবং খুব দজ্জাল, খুব বিধ্বংসী লোক, এরকম অসম্ভব করেছে যে ওনাকে মতামত নিয়ে যখন আমরা উনার মতামত নিতে যাব তখন ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে যাওয়ার চেষ্টা করা হয়েছে কিনা, চেষ্টা করা হয়েছে সেটা সেই রকম অ্যাসাইনমেন্টই তাকে দেওয়া হয়েছে। এর মধ্যে তার কিছু গ্রাউন্ডওয়ার্কের কাজ, তালাশে আমরা যেরকম কাজ করি সেটার মধ্যে কাজটা কি, আমরা এমপি রনিকে তার অফিসে ঢুকতে দেখাতে পারি, এমপি রনিকে তার অফিসের বাইরে দেখাতে পারি। আমাদের কাছে কি তথ্য আছে সেটা আমি এখনো রিভিল করছি না, কিন্তু তার অফিসটার মধ্যে কি কাণ্ড হয় সেটাও আমরা দেখাতে চাইতে পারি। কিন্তু তার মধ্যে আমরা তার অফিসের মধ্যে যাইনি, আমরা বাইরে দাঁড়াইছিলাম। উনিই বলছেন বারবার, উনি বলছেন ওনাকে, আমাদেরকে, আপনাকে যদি এটা পুরোটা পড়ে শোনাতে পারতাম আরো ভালো হতো। আমি একদম শেষ কথা বলি, উনি বলেছেন যে আমরা ক্যামেরা নিয়ে কতগুলি গুন্ডা প্রকৃতির লোক, কতগুলি সন্ডা প্রকৃতির লোক, আমরা একটা ক্যামেরা হাতে নিয়ে আমরা একটা সাংবাদিকতা করতে এসে আমরা গুন্ডা হয়ে গেলাম, সন্ডা হয়ে গেলাম। উনি সবকিছু যখন যা মনে হয়েছে তখন তা বলেছেন, তা লিখেছেন। বলেন, আপনি আরো মারেন, আরো বলেন, আপনার প্রতি আমার সকল শুভকামনা। কিন্তু রনি ভাই, আপনাকে বলতে চাই, আমরা আপনার বিরুদ্ধে যত রিপোর্ট পাবো সেটা আপনার সাথে কথা বলি, সেটা আমরা সাংবাদিকতার এথিক্স এখনো মাইনা চলবো। আমরা আশা করব যে আপনি এই এথিক্স যে আমরা মানবো শুধু সেটা অ্যাকনলেজ করবেন, আপনাকে আর কিছু করতে হবে না। না, আমি তাকে স্বাগত জানাই। আমার বিষয়ে যে কোনো ব্যাপারে তদন্ত করা হোক, আজকে অনুষ্ঠানের মধ্যে বলতে চাই, আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত ওয়েলথ অ্যান্ড অ্যাসেট অ্যান্ড এভরিথিং, আমি তাদের জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তালাশ থেকে শুরু করে এই টেলিভিশন যারা দেখতেছে সমস্ত পত্রিকার জন্য আমি ওপেন করে দিলাম যে এমপি হওয়ার আগে আমি কি ছিলাম, আমি এমপি হওয়ার পরে আমার কি হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হলো দুদকে যে বিষয় নিয়ে তদন্ত করছে, 9 কোটি টাকার শেয়ার এবং আমার ব্যক্তিগত শেয়ার, আমার স্ত্রী শেয়ার, যেটা নিয়ে তদন্ত করছে দুদক 2 বছর যাবো সেই জিনিসটা তদন্ত করছে। দুদককে জিজ্ঞেস করে দেখুন। এবং আমি যখন এমপি হয়েছি সেই সময়টাতে আমার ওয়েলথ স্টেটমেন্ট যেটা দেওয়া আছে নির্বাচন কমিশনে, সেখানে এই শেয়ারের কথা উল্লেখ আছে এবং প্রত্যেকটা অ্যাসেটের কথা উল্লেখ আছে। এবং আপনার জ্ঞাতার্থে বলছি যে আমি এমপি হওয়ার আগে আমার যত টাকা পয়সা ছিল, যত ওয়েলথ অ্যান্ড অ্যাসেটমেন্ট ছিল, এমপি হওয়ার পর তার অর্ধেকও নাই, সেই জিনিসগুলো এখন সব লস হয়ে গেছে। ফলে দুদক তদন্ত করে তারা নিঃস্বার্থভাবে দেখেছে যে এখানে অন্য কোনো কিছু নাই। এবং দুদকে আমি নিজে ব্যক্তিগত, আমাকে দুদক ডাকে নাই, আমি নিজে দুদকে গিয়ে উপস্থিত হয়েছি। এবং প্রথম আলো যে রিপোর্ট করেছে যে দুদকে গোলাম মোল্লা রনি উপস্থিত হয়েছে, দুদক আমাকে ডাকে নাই, কোনো নোটিশ দেয় নাই, কিছু দেয় না। আমি শুধুমাত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি দুদক আমার বিষয়ে তদন্ত করছে। তদন্ত করার পর দুদকের সম্মানার্থে আমি ওই তদন্ত কর্মকর্তাকে প্রত্যেকটা লোকের গেছি এবং তারা আমার কাছে যে তথ্য চেয়েছে, উপাত্ত চেয়েছে, সেটা সালাউদ্দিন কক্ষে প্রথম আলোর রিপোর্ট চাই না, ওখানে পত্রিকায় কি আসে সেটা বড় কথা। আমি কিন্তু টেলিভিশন একটা পত্রিকায় না, আমি সব পত্রিকাতে সাক্ষাৎকার দিয়েছি। আমার বক্তব্য হলো দুদক আমাকে ডাকে নাই, আমি সেখানে গিয়েছিলাম স্বেচ্ছায় এবং সেখান বেলা উপস্থিত হয়েছি। এবং ওখানে যাওয়ার পরে যেটা হলো যে সালাউদ্দিন সাহেব নামে যে ভদ্রলোক আছে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক, আমি তার রুমেও গিয়েছি। কেননা যে তদন্ত কর্মকর্তা আমাকে তদন্ত করছে তার তদন্তের উত্তর দেওয়ার পরে আমার একজন পরিচিত লোক, তার সাথে আমি দেখা করে আসতে পারি, সেইভাবে দেখা করে আসছি। আর আপনাদের একটা ব্যাপারে বক্তব্য হলো যে তদন্ত করুন সমস্ত কিছু, কিন্তু মানুষকে অসম্মান করবেন না, কোনো একটা মানুষকে ম্যানিপুলেট হয়ে করবেন না। আপনি যে কথাগুলো আজকে বলতেছেন, আপনার একটা কথার সাথে আপনার ঠোঁট, চোখ, কান কিছু মিলতেছিল না। আপনি এবং আপনার যারা লোকজন আছে তারা যে ম্যানিপুলেট হয়ে, কারো নির্দেশিত হয়ে,
হয়ে কোন একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য একজন মানুষকে মানা মানে আপনি হোয়াট এভার ইউ আর বিলিভিং, হোয়াট এভার ইউ আর টকিং, দ্যাট শুড বি দ্য রিয়েল ফ্যাক্ট। এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। আপনার এখানে এটা আপনার যে কথাগুলো বলতেছেন একটাও আমার কাছে ফ্যাক্ট মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আপনি নির্দেশিত হয়ে কারো পারপাস সার্ভ করার জন্য, কারো উদ্দেশ্য সার্ভ করার জন্য হ্যাঁ। এবং একটা মূল ব্যাপার হলো যে বাংলাদেশের কিছু লোক যে আছে তারা যে বিভিন্ন প্রভাবশালী ধনবান লোকের টাকা খেয়ে পয়সা খেয়ে তাদের কি করে তাদের লেজুর ভিত্তি কাজ করে, বিবেকটাকে বন্দী করে রাখে, সাংবাদিকতার নামে যে কিছু মানুষ কিভাবে এই সমাজকে অপদস্থ করতেছে তা সমস্ত মানুষ জানে। তো যার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছ থেকে আপনারা যেটা করেছেন, যে অভদ্রটাটুকু করেছেন, যেটুকু করেছেন, এটা আমার প্রাপ্য ছিল এবং এটা আমি সহজভাবে নিয়েছি। আর আমার ঘটনা হলো যে মামলা আপনার জন্য বলি, সমস্ত এমপিরা যে মামলাগুলো করে আমি একটা মামলাও সিভিল কোর্ট ছাড়া করি নাই। আমি সিভিল কোর্টে মানি সুট করেছি সবার বিরুদ্ধে, যে এই যে আমার বিরুদ্ধে অভিযোগগুলো করেছে বার্ডেন অফ প্রুফ সিভিল সুট করেছে, যে এটা সাধারণত যখন ক্রিমিনাল সুটে যায় যে এর বিরুদ্ধে দেখা গেল যে একটা ওয়ারেন্টি ইস্যু হয়ে গেল বা একটা হয়রানিমূলক হলো। আমি কোনো হয়রানি করি নাই। আমি শুধুমাত্র যে পত্রিকাগুলোর মধ্যে নিয়োগ দিয়েছি, আমি মাস্টার্স অফ ল, আমাকে আইন শেখায় না। এখানে যে জিনিসটা আমি বলছি এখানে মামলা না, আমি শুধু করেছি তোমরা যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে করেছো প্রুভ ইট, প্রমাণ করো, আর কিছু না। দিস ইজ সিম্পল থিং। যদি প্রমাণ করতে পারো ওয়েল অ্যান্ড গুড, আই এম লায়াবল। যদি প্রমাণ করতে না পারো আমাকে 100 কোটি টাকা দাও। ইটস এ সিম্পল থিং। কোনো সাংবাদিকের যাওয়ার দরকার নাই, কোনো লোকের কোর্টে যাওয়ার দরকার নাই। না, আপনার বিরুদ্ধে আপনারা যে মামলাটা করেছেন ওখানে আপনি যে মামলাটা করেছেন আগে মামলাটা কে করেছে শুনেন। এখানে সাংবাদিক নেতৃবৃন্দ ছিল। আপনি সাংবাদিকদেরকে যে পিটিয়েছেন, প্রথম আলো সাংবাদিককে কোনোদিন প্রথম আলো সাংবাদিকদের পিটানো হয় না, কিছু করা হয় না, মিথ্যা কথা লিখেছে। তারপর আপনি সমকাল কি করেছেন? সমকাল পত্রিকার বিরুদ্ধে আমার 100 কোটি টাকার মামলা দেয়া আছে। আপনি আর কয়টা পত্রিকার বিরুদ্ধে মামলা করেছেন? আমার প্রথম আলোর বিরুদ্ধে মামলা দেয়া আছে, কালের কণ্ঠের বিরুদ্ধে মামলা দেয়া আছে। হ্যাঁ, আর যাদের দরকার তাদের সাথে করব, আমার সাথে যাদের সাথে সমস্যা তাদের সাথে করব, দরকার নাই। এখন আপনি একজন লোকরে বাস দিয়ে যাবেন, একজন লোকের অপদস্থ করে যাবেন, শব্দই বলেন না, বাস দিয়ে কি এগুলি কোনো শব্দ না? কি আশ্চর্য ব্যাপার, একজন মেরে ফেলতেছেন। আপনি এগুলি যেগুলি লিখেছেন সেগুলি কোনো শব্দ না। না, ওখানে যদি শুনেন, আপনি এগুলি যেগুলি লিখেছেন সেগুলি কোনো শব্দ না। আপনি আজকে এখানে যে বলেছেন গণমাধ্যমের কথা, সাংবাদিকদেরকে যে ভাষায় কথা বলেছেন, একটু আগে আপনি বলেন আমি মনোনীত হয়ে বিবেক বুদ্ধি দিয়ে, এগুলি কোনো শব্দ না। আপনি আমাকে জানেন না, আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আজকে যে স্কোরলিং এ যে শব্দ আপনারা ব্যবহার করছেন, যে ভাষা আপনারা ব্যবহার করছেন, সেই তুলনায় আমার ভাষা অনেক সভ্য এবং ভব্য। আপনি সবসময় তুলনা করতে ভালোবাসেন যে অমুকের চেয়ে আমার ভাষা শুনতে। না, ওখানে যা ব্যবহার করছেন আগে নিজের সাইডটা দেখার পরে, তুলনামূলক আগে নিজের সাইডটা দেখার পরে আপনার যারা লোকজন বিভিন্ন কাণ্ড কারখানা করতেছে, যা কিছু করতেছে, এটা আর যা হোক না কেন এই দেশের মানুষ সবাই জানে যে হু ইজ দ্য ম্যান, হু ইজ দ্য ওনার অফ দ্য দেশের মানুষ। আমরা এগুলো সবাই জানি, সারা দেশের মানুষ সবাই জানি। এটা একটা খুব বেগ কথা। আচ্ছা, আমরা সমস্ত মানুষ জানি যে হু ইজ দরবেশ, হু ইজ শেয়ার মার্কেট, হু ইজ হু ইজ দরবেশ বলার দরকার কি? আচ্ছা, সে কে সালমান এফ রহমান, কে এই দেশে শেয়ার মার্কেট চললো, কত সরকার এই ব্যাংক থেকে কত শত শত হাজার হাজার কোটি টাকা সে লোপাট করলো। এই সময়ের মধ্যে 12 থেকে 13,000 কোটি টাকা সে মালিক হয়ে গেল। ওয়েস্টিন কিনলো, এমন কেনার পরে যেই লোক বেতন দিতে পারে না, বেতন দিতে ভাবতে পারবে না, অন্তত কয়েকশো কোটি টাকা খরচ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন করে ফেললো। আপনি যখন আমরা অবশ্যই এটার কথা, আমরা যখন ক্ষমতা আসি, সালমান এফ রহমান সাহেবকে আপনি আমার চেয়ে বেশি চিনেন না। সেই ভদ্রলোক, আমার তো কাউরে চেনার দরকার নাই, যে লোকটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার আগে যারা দেউলিয়া, বেতন দিতে পারে না, ভাতা দিতে পারে না, সেই লোক ক্ষমতা আসার সাথে সাথে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন করে ফেলে 200 থেকে 300 কোটি টাকা খরচ করে। ভবনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না। এবং তার সেই সুযোগ সুবিধা নিয়ে হোয়াট দে আর ডুইং, আমাদের দলের দলেরটা এই মাত্র বলেন বেতন দিতে পারে না, দিতে পারতো না, বেতন দিতে পারতো না আমার ক্ষমতায় আসার আগে। এবং নাও দে আর অনুষ্ঠানের শেষে বিলিয়নস অফ ডলার। আপনারা লিখতে পারেন, লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল, IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়। আপনি @তৃতীয়মাত্রা.com 16258 নাম্বারে SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে, এবং SMS করবার সময় TM লিখে স্পেস দিয়ে আপনার মতামত রাখবেন। এবং ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রার সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়, এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার মোবাইল ফোন থেকে শুনতে পারবেন 16258 নাম্বারে ডায়াল করে, এবং তৃতীয় মাত্রার সর্বশেষ পর্ব বা পুরনো পর্বগুলো শুনবার জন্য ডায়াল করতে পারেন 16258 নাম্বারে। মিস্টার খালেদ মহিউদ্দিন এবং মিস্টার গোলাম আল রনি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, একজন রাজনীতিক এবং একজন সাংবাদিকের কথোপকথন শুনলেন। সম্পর্কটা অনেক ক্ষেত্রে এরকম, আবার সম্পর্কটা একটা স্বাভাবিক সুন্দর সম্পর্ক থাকুক, সেটিও আমাদের প্রত্যাশিত। তবে একটি কথা না বললেই নয় যে তিনি রাজনীতিক হন আর তিনি সাংবাদিক হন, কারোই কিন্তু সীমা লঙ্ঘন করা উচিত নয়। প্রত্যেকের জন্যই সীমানা নির্ধারিত, এবং সেই সীমা লঙ্ঘন করলেই পরিস্থিতিটা
অপ্রীতিকর হয়ে থাকে। আমরা আশা করব যে এই সীমার মধ্যে থেকেই আমরা সবাই কাজ করব, সবার মধ্যে সুসম্পর্ক থাকবে এবং একই সঙ্গে আমার যে দায়িত্ব আমি সেটি পালন করব এবং সেখানে অন্য কেউ যেন বাধার সৃষ্টি না করে। যার যার দায়িত্ব যার যার অবস্থান থেকে সে কাজ করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।